বৈযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প পেশা। চুল ছাঁটাবার পক্ষে বেলা একটু বেশি হয়ে গিয়েছিল, তবু বিকে পাল এভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে গলির মোড়ের সামনে যে সেলুনটা দেখলাম, কোনো দ্বিধা না করে তার দিকেই এগিয়ে গেলাম। কারণ খানিকক্ষণ আগে বন্ধুর স্ত্রী যে তামাশাটা করেছিলেন তা ভুলতে পারছিলাম না। চা করতে করতে তিনি আমার মাথার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলেছিলেন, মতবাদের দিক থেকে আপনি যতই উদার হন, একটা ব্যাপারে কিন্তু ভারী রক্ষণশীল। কি রকম? মাথার দিকে চেয়ে মনে হয় বাবরি রাখবার মতলব করছেন। চুল ছাঁটেন না ক বছর হলো? হেসে বললুম, তা বছর কয়েক হলো বই কি। বাবরি কি বলছেন? আপনাদের সঙ্গে পাল্লা দিয়ে কেশদাম একেবারে আগুল ফলম্বিত করবার চেষ্টায় আছি। বান্ধবী হাসি চেপে বললেন, দোহাই আপনার, সে চেষ্টায় কাজ নেই। তার চেয়ে আজই একটা ব্যবস্থা করে ফেলুন। কদম ছাঁটি দিয়ে আসুন না সেবারের মতো, তাই আপনাকে সবচেয়ে ভালো মানায়। মেসের কাছাকাছি যে সেলুনটা আছে, ছুটির দিনে তাতে ঢুকবার জো নেই। বেলা 11টা অবধি গিজগিজ করতে থাকে লোকে। পরামানিকের কাঁচির দিকে তাকিয়ে বসে বসে প্রতীক্ষা করাটা মেজাজে পোষায় না। রাস্তার পরামানিকের কাছে মাথা নোয়াতেও অভ্যাসে বাধে। ফলে চুল একটু বিসদৃশ রকমেরই বড় হয়েছিল। ভাবলুম এখান থেকেই ছাঁটাই করে নিই। কাটা দরজাটা ঠেলে ভেতরে ভিড়ের পরিমাণ দেখে ঢুকবো কিনা ইতস্তত করছি। বছর 22-23-এ সুদর্শন একটি ছেলে দৌড়ের দিকে এগিয়ে এলো। আসুন আসুন, এখনই একটা চেয়ার খালি হবে। আমন্ত্রণকারীর মুখের দিকে চেয়ে বিস্মিত চোখে আমি একটু পলকহীন হয়ে রইলাম। তারপর বললাম, নীলকমল তুমি? মুহূর্তের জন্য নীলকমলও একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই সামনে নিয়ে বলল, আসুন, ভালোই হলো দেখা হয়ে গেল আপনার সঙ্গে। আপনার খোঁজ করছিলাম আমি। বললুম, তাই নাকি? কিন্তু তুমি এখানে যে? জানাশোনা কোনো বন্ধুর সেলুন বুঝি? 2-3 জন লোক খড়ি করায় ব্যস্ত ছিল। তাদের একজন আমার দিকে চেয়ে বলল, এখন ইনি আমাদের মালিক। নীলকমল প্রতিবাদ করে বলল, তুমি নতুন এসেছো ক্ষীরোদ, এখনো সবকিছু জানো না। আমি মালিক নই, ম্যানেজার। এটা একটা লিমিটেড কনসার্ন। ভারী কৌতুক বোধ করলাম। সেলুন আবার লিমিটেড কনসার্ন? কিন্তু আমার নির্দিষ্ট চেয়ারটায় চুপ করে বসে রইলাম, কোনো কথা বললাম না। নীলকমল আবার বলল, আর মিনিট 5 মাত্র, এক্ষুনি খালি হচ্ছে ওই চেয়ারটা। একটু তাড়াতাড়ি হাত চালাও সুধীর। তারপর নীলকমল পকেট থেকে দিয়াশালাই আর সিগারেট কেসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। হেসে মাথা নাড়লুম। নীলকমল বলল, আগে তো খেতেন না, আজকালও খান না নাকি? বললুম, না, অভ্যাস কিছু বদলায়নি। নীলকমল ধরে ফেলল কথাটা, বলল, আমার পরিবর্তন দেখেই বুঝি কথাটা বললেন? কিন্তু কারণ আপনারা যা শুনেছেন তার সব সত্য নয়। আসল কারণ হয়তো আপনার কানেই যায়নি। বললুম, আসল নকল তোমাদের কোনো কথাই আমার কানে যায়নি নীলকমল। অনেকদিন আমি কলকাতার বাইরে ছিলাম, গ্রামের খবরও বহুকাল রাখি না। নীলকমল একটু যেন আশ্বস্ত হয়ে বলল, ও, তাহলে এক হিসেবে ভালোই হয়েছে। আমার কাছ থেকেই সব শুনতে পারবেন। আমিই বলবো আপনাকে সব। কিন্তু এখন নয়, এখানে নয়। ওই যে চেয়ার খালি হয়েছে আপনার, যান বসুন গিয়ে। সুধীর একটু ভালো করে দেখে শুনে কাজ করো। আমাদের গাঁয়ের লোক, স্কুলে থাকতে ওর কাছে প্রাইভেটও পড়েছি কয়েক বছর। আচ্ছা কল্যাণদা, আপনার চুল কি আগের মতো ছোট ছোট করেই ছাঁটবে নাকি? হেসে বললুম, আগে কিরকম চুল রাখতুম সে তো তোমার বাবা জানতো নীলু। তোমার তো এসব লক্ষ্য ছিল না, তোমার তো এসব মনে রাখবার কথা নয়। নীলকমল একটু হেসে বলল, তাই বলে চোখ তো বুঝেছিলুম না কল্যাণদা। কার কিরকম চালচলন ধরন টরন ছিল তা তো চোখে পড়েছে, তা তো সব মনে আছে। বিদায়ী খদ্দেরের কাছ থেকে নীলকমল পয়সা গুনে নিতে লাগলো, আর আমি গিয়ে তার শূন্য চেয়ারে বসলুম। সুধীর সাদা কাপড়ের ঢাকনিতে আমার সর্বাঙ্গ মুড়ে ক্লিপ কাঁচি নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো, আর আমি ভাবতে লাগলুম নীলকমলের কথা। কারণ যাই হোক, নীলকমলের এই পরিবর্তনটা কিছু বিস্ময়করই।
নীলকমলের বাবা ঈশান ছিল আমাদের গ্রামের পরামানিক। পাড়ায় আরও যে ৩-৪ ঘর তাদের স্বজাতি আছে, তারা কেউ জাত ব্যবসা করে না। গ্রাম থেকে মাইল ৩ দূরে বাবুইতলের বাজারে কারো আছে মশলাপাতির দোকান, কেউ করে দর্জিগিরি, আর জন্মাবধি দেখে আসছি অনন্ত পণ্ডিত মশাই মাস্টারি করছেন প্রাইমারি স্কুলের। জাত ব্যবসা আঁকড়ে আছে কেবল নীলকমলের বাবা ঈশান। এই নিয়ে বছর কয়েক আগেও বাপের সঙ্গে ঝগড়া করত, তর্ক বিতর্ক করত নীলকমল। বলতো, ও কাজ আপনাকে ছাড়তেই হবে, আপনি ব্যবসা ছাড়ুন, না হয় পড়া ছেড়ে দিয়ে আমি চাকরি বাকরিতে ঢুকি। সেবারই বোধহয় ম্যাট্রিক পাশ করে বেরোলো নীলকমল। সেই উপলক্ষে ওর বাবা আমাদের ডেকে জলটল খাওয়ালো। আশেপাশে ২-৩ গ্রামের স্বজাতিদের নিমন্ত্রণ করে প্রচুর মাছ মাংস মিষ্টান্নে আপ্যায়িত করল। কিন্তু পরদিনই শুনলুম রাগারাগি করে নীলকমল বেরিয়ে গেছে বাড়ি থেকে। নীলুর মার কাছে সব খবর পাওয়া গেল। নতুন মুন্সেফের ছেলে বিনয়ের সঙ্গে কি করে বন্ধুত্ব হয়েছিল নীলুর, সেও সেবার কলকাতা থেকে পাশ করে বেরিয়েছিল। নীলু তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখে বাপকে খৌড়ি করে ছেলের চুল ছাড়তে বসেছে ঈশান। বন্ধুকে দেখে ভারী উল্লসিত হয়ে উঠেছিল বিনয়। এসো এসো পরামানিক, একটু তাড়াতাড়ি করে ছেড়ে দাও তো বাপু, অত মুন্সিয়ানা না করলেও চলবে, নীলকমলের সঙ্গে এক্ষুনি বেরুতে হবে আমার। কিন্তু নীলু সেখানে মুহূর্তের জন্যও আর দাঁড়ায়নি। বিনয় জানত না যে ঈশান নীলকমলের বাবা। পরে জেনে অবশ্য ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিল। ব্যাপারটি ঈশানের কাছে জিজ্ঞাসা করায় সে রীতিমতো রুখে উঠল। তোমাদের পরামর্শ মতো ছেলেকে লেখাপড়া শিখিয়েছি না মাটি খেয়েছি, গোবর খেয়েছি। বললুম, কেন, হয়েছে কি, অত চড়ছ কেন ঈশান কাকা? ঈশান বলল, চড়ছি মানে? তোমরা তো পাড়ার লোক ৫ জনে মজা দেখবার জন্যেই আছো, তোমাদের কি আছে না যার খাই যার পড়ি তারই দি গলায় দড়ি। শেষকালে আমার কপালেও তাই হলো। আমি খুরকাচির কাজ করি বলে বাবু শহরে হাওয়া খেতে যেতে পারেন না, মানের হানি হয় তার। সেই জন্যে আমাকে এখন এই বুড়ো বয়সে মহাজনের গদিতে গোমস্তাগিরি করতে হবে, আদালতের পিয়ন পেয়াদার কাজে ভর্তি হতে হবে না? তাতে বুঝি খুব সম্মান বাড়বে বাবুর? শোনা গেল পরামর্শগুলি নীলকমলই দিয়েছিল বাপকে। কাজকর্ম যদি করতেই হয়, এসব কাজও তো আছে। অফিসে যাই করুক না কেন, বাইরে শহর বন্দরের রাস্তায় জামা জুতো পরে ভদ্রলোকের মতোই চলাফেরা করতে পারে ঈশান। কেউ তাহলে পরামানিক বলে ঈশানকে হেলাহেনস্তা করতে পারে না। বন্ধুবান্ধবদের কাছে নীলকমলেরও মান রক্ষা হয়। মুন্সেফের ছেলে, নায়েবের ভাইপো, সবাই সঙ্গেই তো আলাপ পরিচয় আছে নীলকমলের। কেউ বা একসঙ্গে পড়েছে, কেউ বা ২-১ বছর ওপর নিচ। একটু ধরাধরি করলে চাকরি তো ঈশানের হবেই। ২ মাস বাদে ভালো একটা প্রমোশনও হয়ে যাবে। বাংলায় চিঠিপত্র ঈশান মোটামুটি লিখতে পারে। গোটা গোটা হলেও হাতের লেখা বেশ পাকা। একটু বলে কয়ে দিলে লেখাপড়ার কাজের মধ্যেই ঢুকে যেতে পারবে ঈশান। কিন্তু ছেলের পরামর্শ ঈশানের পছন্দ হয়নি। বই পড়ে পড়ে মাথার ঘিলু পচে গোবর হয়ে গেছে, নইলে এসব কথা মুখে আনতে পারতিস। ছেলেকে আরও অনেক কটুকাটব্য করেছে ঈশান, আরও নানা রকম গালমন্দ দিয়েছে। সেই রাগেই সে এবার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল নীলকমল। নীলুর মা বলেছিল, জানোই তো বাবা, কি একখানা মুখ, খুর একখানা হাতে নিয়ে ঘোরে, আর একখানা ভরে রেখেছে মুখের মধ্যে। ছেলেটিকে একটু যে মিষ্টি করে কিছু বলবে তা নয়, একেবারে চিরতার মতো কথা বলা। ঈশান বলেছিল, হুম। এদিকে কিন্তু রসালাপি বলে পাড়ায় খুব নাম আছে ঈশানের। ভোর হতে না হতে হুঁকো কলকে, তামাকের দিবে, আগুন মালসা আর খুর কাঁচির পুটুলি নিয়ে উঠানের পশ্চিম দিকের আমড়াতলায় আসর জমিয়ে বসে ঈশান। পাড়ার ছেলে বুড়ো অনেকেই গিয়ে সেই আড্ডায় জমায়েত হয়। কেউ বা তামাকের লোভে, কেউ বা ঈশানের রসালাপ শুনবার আগ্রহে। চুল ছাঁটতে ছাঁটতে, দাড়ি কামাতে কামাতে মুখে কথার খই ফুটতে থাকে ঈশানের। ছোট ঘরের বড় খবর, বড় ঘরের ছোট খবর, আদিরস, হাস্যরস, কিছুই বাদ যায় না। নবরসের নিত্য নতুন যোগান দেয় ঈশান। পূবের পোতায় ছোট্ট একটু টিনের ঘর তুলে দিয়েছিল ঈশান ছেলের জন্য। নীলকমল সেই ঘরে বসে বসে পরীক্ষার পড়া পড়ত, আর ঈশান জানালার ফাঁকে মাঝে মাঝে তাকাতো ছেলের দিকে।
একদিন কুঞ্জ গোসাই খড়ি হতে হতে বলেছিলেন, না, আজকাল তুমি ভারী অন্যমনস্ক হয়ে পড়েছ ঈশান। দাড়ি কাটতে গিয়ে কবে যে গলায় খুর বসিয়ে দাও তার ঠিক নেই। ঈশান জবাব দিয়েছিল, সেজন্য চিন্তা করবেন না গোসাইদা, গলা কাটলেও রক্ত বের হবে না। ধর্মের ভয় আছে না গোসাই গোবিন্দের। কিছুদিন বাদে দেখেছিলাম নীলকমলের সেই জানালা বন্ধ হয়ে গেছে। কৈফিয়ত হিসেবে ঈশান বলেছিল, গোলমালে পড়াশোনার ক্ষতি হয় ছেলের, তাছাড়া বয়সও বেড়ে চলেছে। বাপের মুখ থেকে সব কথা তার কানে যাওয়া ঠিক নয়। নীলুর মা আমাকে চুপি চুপি বলেছিল, সেসব খেয়াল কি আছে নাকি ওনার। নীলু নিজেই সেদিন রাগ করে জানালা বন্ধ করে দিয়েছে। তারপর থেকে ভোরের দিকে সে জানালা আর খোলা দেখিনি। বাপের পেশা চালচলনের উপর ছেলেবেলা থেকেই নীলুর একটা ঘৃণা জন্মে গিয়েছিল। ও তখন মাইনর স্কুলের 4 কি 5-এ পড়ে। স্কুলের 3rd মাস্টার ইংরেজি কথোপকথন শেখাচ্ছিলেন ক্লাসে। নাম কি, বাড়ি কোথায়, স্কুল কখন বসে, কখন ছুটি হয়, ইংরেজিতে এইসব প্রশ্নোত্তর চলছিল। হঠাৎ মাস্টার মশাই বুঝি নীলকমলকে জিজ্ঞেস করে বসেছিলেন, হোয়াটস ইউর ফাদার, তোমার বাপের কি পেশা। নীলকমল খানিকক্ষণ মুখ লাল করে থেকে বলেছিল, ও কথা বেছে বেছে আমাকে জিজ্ঞেস করলেন কেন আমি জানি না, আমি বলতে পারবো না। ক্লাসের ছেলেরা সবাই হো হো করে হেসে উঠেছিল। আমরা পারি স্যার, আমরা পারি স্যার, আমরা বলতে পারি, নীলুর বাবা বারবার। প্রথমে মাস্টার মশাই নিজেও হাসি সামলাতে পারেননি। তারপর অবশ্য গম্ভীর হয়ে গিয়ে ধমকে উঠেছিলেন ছেলেদের। ছোটখাটো বক্তৃতার মতোও দিয়েছিলেন, সমাজে কোনো কাজই হেয় নয়, সব কাজেরই প্রয়োজনীয়তা আছে, মানুষের পরিচয় তার পেশায় নয় মনুষ্যত্বে। কিন্তু নীলকমলের মন তাতে ভেজেনি। বাড়ি এসে নীলকমল তার বইপত্র সব বাপের গায়ে ছুঁড়ে ফেলেছিল। ও স্কুলে আমি আর যাব না। ভাগ্নের সঙ্গে খুব শান দিচ্ছিল ঈশান। ছেলের রাগ দেখে তাকে সস্নেহে কোলের মধ্যে টেনে নেয়ার চেষ্টা করে বলেছিল, কি হয়েছে বাবা, মাস্টার মেরেছে বুঝি? তা লেখাপড়া শিখতে হলে একটু আধটু মার তো খেতেই হয়। বাপের আলিঙ্গনের মধ্যে ধরা না দিয়ে তার দিকে ক্রুব্ধ চোখে তাকিয়ে নীলকমল জিজ্ঞাসা করেছিল, বারবার কথার মানে জানো? ঈশান ঘাড় নেড়ে বলেছিল, তোর মতো তো ইংরেজি পড়েছি নাকি, কি করে জানবো ইংরেজি কথার মানে। নীলকমল প্রশংসায় ভোলেনি, বলেছিল, মানেই যদি জানতে তাহলে আর খুর কাঁচি ছুতে না হাত দিয়ে। নাপিত নাপিত, বারবার মানে নাপিত, বুঝেছ? 5 কি 6-এ পড়লেও বয়স তখন 13-14 বছরের কম নয় নীলকমলের। ঝাঁজ আর মেজাজ তার ছেলেবেলা থেকেই চড়া। ব্যাপারটি অবশ্য বিনা হইচয়ে ছাড়েনি ঈশান। স্কুলের সেক্রেটারির কাছে পর্যন্ত 3rd মাস্টারের বিরুদ্ধে নালিশ গিয়েছিল। নানা অজুহাতে প্রায় 1 সপ্তাহখানেক কামানো বন্ধ করে রেখেছিল মাস্টারমশাই। তারপর গালে ভোঁতা খুর ঘষে ঘষে তার চোখে জল পর্যন্ত বের করে ছেড়েছিল। কিন্তু তাতেও সম্পূর্ণ খুশি হয়নি নীলকমল। তার বাঁধা বায়না ছিল ঈশানের ও কাজ ছেড়ে দিতে হবে। সেফটি রেজার কেনার পর আমি একবার ঈশানকে ঠাট্টা করে বলেছিলাম, দিলেই পারো ও ব্যবসা ছেড়ে, ছেলের যখন এত অমত। ঈশান বলেছিল, কি যে বলো, ব্যবসা ছেড়ে মাগ ছেলে নিয়ে বুঝি শুকিয়ে মরব? শুকিয়ে মরবে কেন, বছর খোরাকি ধান হয় তোমার, পাট বেচে নগদ টাকা পাও, তোমার অভাব কিসের? খান 2 জমি খামার করে নিলেও তো পারো। ঈশান এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিল, খুরকাচির মর্ম তো তোমরা কেউ বুঝলে না, বুঝবার কথাও নয়। কি আর বলবো, কাকা বলে ডাকো, না হলে ঠিক বুঝিয়ে দিতাম। উৎসাহিত হয়ে বলেছিলাম, তাতে কি, বলো, এখানে তো আর কেউ নেই। ঈশান বলেছিল, সমস্ত সুন্দরী মেয়ে মানুষের অঙ্গ স্পর্শ করে দেখেছ কোনোদিন? শরীর শিরশির করে ওঠে না? পছন্দসই খুরের মতো একখানা খুর, জুৎসই কাঁচির মতো একখানা কাঁচি ধরলেও ঠিক সেই রকম লাগে, সেই রকম সুখ হয় মনে, বুঝলে? কিছু কিছু বুঝেছিলাম। পরামানিক হিসাবে ও অঞ্চলে বেশ নামটাম আছে ঈশানের। স্কুলের ছেলে ছোকরা থেকে শুরু করে আদালতের উকিল মুন্সেফ, কাছারির নায়েব ম্যানেজার, থানার দারোগা ইন্সপেক্টর পর্যন্ত সব হুমরা চোমরারা ঈশানের বাধা খদ্দের। সবাই ঈশানের হাতে খড়ি হওয়া পছন্দ করে। আশেপাশের গ্রামগঞ্জ থেকেও রং বেরঙের লুঙ্গি পরা সব শৌখিন মিয়া মুন্সিরা মাসে
দু একবার ঈশানের কাছে মাথা পেতে বসে। ঈশান বলে, কারো মাথা কাঁচি ধরলে সে মাথার চেহারাই বদলে যায়, গোটা মানুষটাই হয়ে যায় অন্যরকম। ঈশান একবার মাথায় কাঁচি ধরলে 60 বছরের বুড়োকে 26 বছরের জোয়ান বানিয়ে তুলতে পারে। বেলা 8টা-9টায় নিজের উঠানের আসর ভেঙে খেয়ে দে ঈশান গিয়ে বসে বাবুইতলির মেছো বাজারের পেছনের বটতলায়। অন্য সকলের চেয়ে চুলে 2 পয়সা, দাড়িতে 1 পয়সার বেশি না ঈশান, তবু হাটের সময়, বাজারের সময় তার সামনে লোকের ভিড় লেগেই থাকে। কাকড়াডাঙ্গার ফটিকশীল তার পাশে বসেই কামায়। সে নাকি একদিন জিজ্ঞেস করেছিল, ব্যাপারটা কি দাদা, তোমার খুর কি সোনা দিয়ে বাঁধিয়ে এনেছো নাকি? কিসের অস্ত্র তোমার? ঈশান জবাব দিয়েছিল, অস্ত্র দিয়ে কি করবে কি? খুর আগে ধরতে শেখ ফটিক, ধরতে শেখ। ধরবার কায়দাই সব। অন্তরের ধারে গাল কাটে, আর ধরবার কায়দায় কাটে দাড়ি। খুর কাছে যে ঈশানের পক্ষে কি জিনিস তা যে কিছু কিছু না বুঝেছিলাম তা নয়। নীলকমল যতই চটাচটি করুক, বাপের মাথায় লাঠি মারলেও ঈশান যে তার খুরকাচি ছাড়তে পারবে না এ কথা জানতাম। ছেলে যদি জজ ম্যাজিস্ট্রেটও হয়, তবু ঈশান তার সেই বটতলার জলচৌকির লোভ ছাড়তে পারবে না। পুরনো ময়লা কানিতে খুরকাচি, আয়না চিরুনি আর সাবানের টুকরো পরিয়ে বাজারের সময় একবার গিয়ে তার উপরে বসবেই। কিন্তু অবাক হলাম নীলকমলের কথা ভেবে। তার মতো লেখাপড়া জানা ছেলে শেষে কলকাতায় এসে সেলুন খুলে বসল কিসের জন্য? যে পৈতৃক পেশায় তার ঘৃণার অন্ত ছিল না, সেই পেশার সংস্পর্শেই বা সে এসে পড়ল কিসের মোহে? কেবল পেশা নয়, হাই স্কুলে ঢুকে নিজেদের পদবিটাকে পর্যন্ত বদলে ফেলেছিল নীলকমল। বদলেছিল অবশ্য পাড়ায় তাদের স্বজাতিরাও। ছিলের বদলে বছর কয়েক ধরে তারা দাস লিখতে শুরু করেছিল। কিন্তু মাইনর স্কুল থেকে সার্টিফিকেট নেয়ার সময় হেডমাস্টারের বহু হাতে পায়ে ধরে নিজের নামের পেছনে রায় লিখিয়ে নিয়েছিল নীলকমল। হেডমাস্টার মশাই প্রথমে খুব বিরক্ত হয়েছিলেন, কিন্তু শেষে বোধহয় কৌতুক বোধ করে সায় দিয়েছিলেন রায়তেই। একবার ছুটির মধ্যে তার কোনো এক সহপাঠী চিঠি দিয়েছিল, নীলকমল রায়, কেয়ার অফ ঈশানচন্দ্র রায়। ঈশান একটু লজ্জিত হয়ে বলেছিল, আমার নামের পেছনে দাসই লিখিস, লোকে ঠাট্টা তামাশা করতে পারে। নীলকমল ধমক দিয়ে উঠেছিল বাপকে, কি ননসেন্স সব বলেন, মাথামুন্ডু কোনো মানে হয় না। নীলকমল রায়ের বাবা হবে বুঝি ঈশানচন্দ্র দাস? কোথায় রায় আর কোথায় দাস? ঈশান বলেছিল, তাতে কি, ঈশানচন্দ্রটুকু তো ঠিকই রইল। সুধীর যখন ছোট ছোট চুলগুলি সব ঝেড়ে দিল, বড় সাদা ঢাকনিটা তুলে দিয়ে গলার কাছে ছোট একখানা তোয়ালে দিয়ে ঝুলিয়ে তারপর খুর আনতে গেল পাশের তাক থেকে। সেই ফাঁকে আমি আর একবার নীলকমলের দিকে তাকালাম। না, বেশবাসের সেই পরিপাট্য আজকাল আর নেই নীলকমলের। জেলা শহরের কলেজে ভর্তি হয়ে ও যেবার ছুটিতে বাড়ি এসেছিল, সেবার ভারী ঘটা ছিল ওর সাজগোজের। বাড়িতেও দামি ছিটের হাফ শার্ট পরে থাকত, মাথা উঁচু কলম গুজে রাখত বুক পকেটে, সাদা ধবধবে ঢোলা পাজামা শিং তোলা গাঢ় লাল রঙের বিদ্যাসাগরী চটি পরে পাড়াময় ঘুরে বেড়াত। ঈশান আড়ালে আবডালে বলতো, নবাবপুত্তুর। সামনে বলতে তখন আর সাহস পেত না। মৃদু বকুলগন্ধি তেল মাখত নীলকমল। লম্বা লম্বা বড় বড় চুল পেছনে উল্টে দিয়ে সযত্নে আঁচড়ে রাখত। স্নো ক্রিমের প্রলেপে প্রায় সর্বদাই চিকচিক করত মুখ। সেই তুলনায় আটপৌড়ে জামা কাপড়ে ভারী সাদাসিধে আর সাধারণ মনে হলো নীলকমলকে। ব্যাপারখানা কি, এক জন্মে কি এত পরিবর্তন হয়? আমি তাকে বারবার লক্ষ্য করছি, নীলকমলও তা বুঝতে পেরেছিল। একবার চোখাচোখি হওয়ায় সে মৃদু একটু হাসল, তারপর জিজ্ঞাসা করল, ছাঁট কি পছন্দ হলো কল্যাণদা? হেসে বলল, আরও অনেক বিষয়ের মতো এ ব্যাপারেও আমার কোনো পছন্দ অপছন্দের বালাই নেই নীলু, চুল ছোট হলেই হলো। দাম নেওয়ার সময় নীলকমল একটা ইতস্তত করল, তারপর বলল, আচ্ছা দিন, এটা আমাদের একটা সমবায় প্রতিষ্ঠানের মতো, দাম না নেয়ার অধিকার আমার নেই। মনে মনে হাসলুম। পড়াশুনেটি তাহলে একেবারে অকেজো হয়নি নীলকমলের, কিছু কিছু শব্দ অন্তত মনে রেখেছে। বেরিয়ে আসবার সময় নীলকমল বলল, কিছুই তো বলা হলো না কল্যাণদা, চলুন না আমাদের বাসায়, এই কাছেই কৃপানাথ লেনে। বললুম, অসময় হয়ে পড়েছে নীলু, আর একদিন বরং যাব। তুমিও তো আসতে পারো একদিন।
নীলকমল বলল, নিশ্চয়ই, আপনার ঠিকানাটা দিন তাহলে, আর কবে কোন সময় গেলে দেখা পাবো তাও বলে দিলে ভালো হয়। খুব কাছাকাছি তারিখই দিলাম নীলকমলকে। ওর সম্বন্ধে ততক্ষণ কৌতূহলী হয়ে উঠেছিলাম। তাছাড়া কিছু কিছু কথা ইতিমধ্যে মনেও পড়ছিল। বাবুইতলিতে টেইলারিংয়ের দোকান আছে সুরেন শীলের। সপ্তাহ 2 আগে তার সঙ্গে দেখা হয়েছিল শ্যামবাজারের মোড়ে। সেদিনই দেশে যাবে সন্ধ্যার গাড়িতে। মার্কেটিং নিয়ে ব্যস্ত। মিনিট 2 মধ্যে নিজের সুখ দুঃখের খবর দিতে দিতে এক ফাঁকে বলেছিল, নীলকমল আর সে নীলকমল নেই। জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, কত ফুটুনি না করেছে। হতে হতে তো সেই বাবার ব্যবসাই ধরেছে দেখলুম। ঈশানশীল বসে বাজারের বটতলায়, আর নীলু খুলেছে সেলুন। বিস্মিত হয়ে বলেছিলুম, সত্যি নাকি? তার এরকম মতি হলো যে? কেন আবার? শ্রীমতী আছে যে পিছনে, নইলে কি আর এমন দুর্গতি হয় লেখাপড়া শিখে? যাই ভাই, সময় বেশি নেই। বলতে বলতে ভিড় ঠেলে বাসে গিয়ে উঠেছিল সুরেন। ঠিক নির্দিষ্ট সময়ে নীলকমল এসে হাজির হলো আমার বাসায়। একটা মাসিক পত্রিকার পাতা ওল্টাচ্ছিলাম। মুড়ে রেখে বললাম, এসো এসো। নীলকমল একবার চারদিকে একটু তাকিয়ে নিয়ে বলল, এই নাকি আপনার বাসা? বললুম, না, বাসা বলতে যা বোঝায় তা অবশ্য নয়। দেখতে পাচ্ছ একখানা ঘরের মধ্যে কিভাবে হাত পা কুঁকড়ে রয়েছি। কোনো রকমে বাস করছি, বসবাস করছি না। নীলকমল বলল, ওরা বুঝি এখানে নেই? বললুম, না, সব দেশে। এখানে একটি চাকর আছে কেবল সঙ্গী, বাইরে গেছে খানিকক্ষণ হলো। নীলকমল বলল, আপনারাই যদি এভাবে থাকতে পারেন তবে আমাদের দোষ কি? কৃপানাথ লেনে সেই বস্তিটার মধ্যে ঢুকেছি, আর সেখান থেকে উঠতে পারলাম না। কম খোঁজাখুঁজি করেছি দুখানা ঘরের জন্য, তবে বস্তির ঘর হলেও আপনার এই ঘরের চেয়ে দেখতে খারাপ নয়। মেয়ে ছেলের হাত পড়লে এরই মধ্যে আবার একটু লক্ষ্মীশ্রী ফুটে উঠত। হেসে বললুম, তা ঠিক। তোমার স্ত্রী বুঝি এখানেই আছে? নীলকমল একটু আরক্ত হয়ে উঠে বলল, হ্যাঁ, চলুন না একদিন আমাদের ওখানে। যা ঘরদোর, নিয়ে যাওয়ার মতো জায়গা অবশ্য নয়। বললুম, তা কি, লক্ষ্মীশ্রী তো আছে, যাব একদিন। তারপর তোমার খবর কি বলো? নীলকমল একটু চুপ করে থেকে বলল, আমার সম্বন্ধে নিশ্চয়ই অনেক রকম অনেক কিছু শুনেছেন। বললুম, না না, সেদিনই তো বলেছি তোমাকে, কিচ্ছু শুনিনি। নীলকমল যেন একটু হতাশ হলো। তার মুখভঙ্গিতে মনে হলো তার সম্বন্ধে একেবারে কিছু না শোনার চেয়ে খানিকটা যা তা শুনলেও যেন তার মান থাকত। বললুম, তুমি তো রংপুর কলেজে গিয়ে ভর্তি হয়েছিলে, সায়েন্স কোর্সেই তো নিয়েছিলে না? একবার বুঝি? নীলকমল বলল, না, একবার নয়, দুবারই। তবে সেই ফেল করবার কারণ সম্বন্ধে যেসব জল্পনা কল্পনা হয় আমাদের পাড়ায়, তার একবর্ণও সত্য নয়। ওপর ওপর বাবুগিরি তো আমার ছেলেবেলা থেকেই ছিল। তার জন্যেই যে একেবারে বয়ে গিয়েছিলাম আমি, আর বইপত্রর বাঁধা দিয়ে বিক্রি করে। বললুম, আরে না না, ও কথার একবর্ণও আমি বিশ্বাস করিনি। যারা পরীক্ষা দেয় 2-1 বার ফেলও করে, আর 5 জনের কথায় কি এসে যায়? নীলকমল বলতে লাগলো, আর 5 জনের কথায় তার বাবা মাঝে মাঝে কান পাতলেও সেও সব আলোচনা শুনবার জন্য গ্রামে বসে থাকেনি। ফেল করে ধাক্কা লেগেছিল নীলকমলের মনে। বিশ্ববিদ্যালয়ের ওপর একটু রাগও যে না হয়েছিল তা নয়, কিন্তু সামলে নিতেও নীলকমলের বেশি দেরি হয়নি। মায়ের কাছ থেকে কিছু নগদ টাকা নিয়ে সে সোজা কলকাতা চলে এসেছিল। যদি ভালো লাগে আবার ভর্তি হবে কলেজে, না হয় চাকরি বাকরির চেষ্টা দেখবে। বেনেটুলা অঞ্চলে একটা প্রাইভেট মেসে এসে উঠেছিল নীলকমল। জায়গাটা কেবল থাকবার জন্য। খেতে হয় পাইস হোটেলে। কেউ কেউ ওরই মধ্যে আবার রান্নাবান্না করে খেত। নীলকমলও সব হাঙ্গামার মধ্যে যায়নি। খুঁজে খুঁজে আনন্দখা লেনে একটা টিউশন তার জুটে গিয়েছিল। ক্লাস 4 আর 5-এর ছোট ছোট 2টি ছেলেকে সকালে বিকালে একটু একটু পড়াতে হতো। তার বদলে খোরাক মিলত দুবেলা। গলির মোড়ে একটি লন্ড্রি ছিল সেই ভদ্রলোকের, যাতে অবশ্য তিনি ব্রাহ্মণ। নীলকমল পরিচয় দিয়েছিল নিজেকে কায়স্থ বলে। ভদ্রলোক লোক যে খুব খারাপ ছিলেন তা নয়, কিন্তু কথাবার্তা ভালো ছিল না, আর মেজাজটাও ছিল বড় বেশি রকম রকচটা। পড়াতে আসতে একটু দেরি হলে কিংবা একদিন কোনো কারণে কামাই হলে তার সেই মুখ আর মেজাজের পরিচয় পেত নীলকমল। অন্য টিউশনের খোঁজ শুরু করেছিল।
ইতিমধ্যে এক কাণ্ড ঘটল। পাড়ার বুড়ো মতো এক পরামানিক ছোট্ট একটু হাত বাক্স নিয়ে ঘুরে ঘুরে ও অঞ্চলে এবাড়ি সেবাড়ি খৌরি করত। ফুটপাতে বসেও কামাতো মাঝে মাঝে। নীলকমল সেলুনে ছাড়া খৌরি হতো না। তবে যোগেশবাবু সাধারণত পরামানিক ডেকে নিজের রোয়াকে বসেই খৌরি হতেন। সেদিন ভোরে পড়াতে এসেছে নীলকমল। যোগেশবাবু বললেন, মাস্টারমশাই, ধারে কাছে আর কাউকে দেখছি না। ওই যে গলি দিয়ে বুড়ো পরামানিকটি যাচ্ছে, ওকে একটু ডেকে দিন না। কানে বোধহয় কম শোনে, এখান থেকে ডাকলে সাড়া দেবে না। পড়ানো ছাড়া ছাত্রদের বাবা মার আর কোনো রকম অনুরোধ উপরোধ রক্ষা করা নীলকমলের স্বভাব ছিল না। বরং এসব বিষয়ে তার বিশেষ সতর্ক দৃষ্টি ছিল। নিজের মর্যাদা সম্বন্ধে খুব সচেতন ছিল সে। তবে বাপের বয়সী একজন ভদ্রলোক বললেন একটি কথা, হঠাৎ না করতেও কেমন যেন চক্ষু লজ্জায় বাঁধল নীলকমলের। তার চেয়ে দুপা হেঁটে গিয়ে গম্ভীরভাবে সে ডেকেই দিল পরামানিককে। তারপর ঘরের ভেতর গিয়ে ছেলেদের পড়াতে বসল। কিন্তু মিনিট 10 যেতে না যেতেই বাইরে একটা বিশ্রী রকমের গোলমাল শুনে পড়া বন্ধ রেখে বেরিয়ে এলো নীলকমল। ততক্ষণে প্রায় একটি হুলস্থুলো কাণ্ড শুরু হয়ে গেছে। যোগেশবাবু গলা ফাটিয়ে চিৎকার করছেন, শালা নাপিত, চোখে দেখতে পাও না তো ব্যবসা ছেড়ে দিলেই পারো? চুল ছাড়তে এসে তুমি কাঁচের পোঁচ দেবে কানে? এখন তোমার যদি দুটি কান ছিঁড়ে রাখি তো তোমার কোন বাবা এসে কি করতে পারে শুনি? বুড়ো পরামানিক আমতা আমতা করে বলল, আগে কর্তা, যদি সামান্য একটু লেগেই থাকে আপনার দোষেই লেগেছে। আপনি যদি ছেলে মানুষের মতো হঠাৎ অমন নড়ে না উঠতেন। নড়ে না উঠতুম? শালার নাপিতের কিছু বলবার? বলে ঠাস করে সেই পরামানিকের গালে হঠাৎ এক চড় মারলেন যোগেশবাবু। 2-4 জন লোক ততক্ষণে রোয়াকের কাছে জমে গিয়েছে। সবাই মজা দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। কেউ কোনো প্রতিবাদ করল না। কিন্তু সোজা একেবারে যোগেশবাবুর সামনে গিয়ে রুখে দাঁড়ালো নীলকমল। আপনি ওর গায়ে হাত তুললেন কেন? আর জাত তুলেই বা গালাগাল দিলেন কোন কথায়? যোগেশবাবু আরও রেগে গিয়ে বললেন, তুমি বা এখানে উঠে এলে কেন মাস্টার? পড়াচ্ছিলে পড়াও গিয়ে। ওকে গালাগাল দিয়েছি, তাতে তোমার কি হয়েছে? তোমার হাতে ঘা লাগলো কিসে? কিন্তু নীলকমলের হাতে সত্যিই এবার ঘা লেগেছিল। বিদেশে এসে স্বজাদের কুটুম্বদের সংস্রব সে এড়িয়ে চলত। নিজের জাত গোপন করে ব্রাহ্মণ কায়স্থ, যখন যা সুবিধে, যখন যা খুশি কয়েক ধাপ উঁচু জাতের ছেলে বলেই পরিচয় দিত নিজের। তার চেহারা, আচার ব্যবহার, চালচলন দেখে কারো কোনো সন্দেহ করবার জো ছিল না। এ পাড়ারও সবাই তাকে কায়স্থের ছেলে বলেই চিনত। সুতরাং অপমানটা ইচ্ছা করলেই হজম করে যেতে পারত নীলকমল, গায়ে না মাখলেও পারত। কিন্তু সেদিন তার মেজাজ অন্যরকম হয়ে গেল। অবশ্য তখনই নিজের সত্যিকারের জাতের কথা খুলে বলল না, কিন্তু যোগেশবাবুকে শাসিয়ে দিয়ে বলল, হাতে ঘা লাগলো কিসে তা বুঝবার সাধ্য আপনার নেই। আমার ডেকে আনা লোককে অপমান করে আপনি সহজে নিষ্কৃতি পাবেন তা মনে করবেন না। তাই নাকি? কি করবে তুমি শুনি? কোন? যোগেশবাবু একটি অশ্লীল গালাগাল দিলেন। নীলকমল মুখ লাল করে বলল, আচ্ছা, কি করতে পারি না পারি 2-4 দিনের মধ্যেই দেখতে পাবেন। বুড়ো পরামানিকের পিছনে পিছনে গলি থেকে বেরিয়ে এসে নীলকমল বলল, যা বলছি শুনুন, এই শোধ আমি না নিয়ে ছাড়ব না। থানা, পুলিশ, আইন আদালত যেখানে গিয়েই পৌঁছাই দেখে নেব শেষ পর্যন্ত। কিন্তু প্রামাণিক মশাই? নীলকমল আমার মুখের দিকে তাকিয়ে মৃদু একটু হাসল। আর পরামানিক বলবো না কল্যাণদা? শত হলেও গুরুজন ছিলেন সম্পর্কে। বললুম, ছিলেন মানে? এখন কোথায় তিনি? নীলকমল একটু বিষণ্ণ সুরে বলল, মারা গেছেন মাস কয়েক হলো। কিন্তু শ্রীধর প্রামাণিক প্রথমটায় ভারী ভয় পেয়ে গিয়েছিলেন নীলকমলের কথায়। তাকে এড়িয়ে যেতেই চেয়েছিল। বলেছিল, না বাপু, অমনি যে আপনি আমার হয়ে দুটো কথা বললেন, ব্যথার ব্যথী হলেন, তাতেই দুঃখ কমেছে আমার, তাতেই খুশি হয়েছি। নীলকমল তবু ছাড়ল না। অবশেষে শ্রীধর বলল, আচ্ছা, ভেবেচিন্তে দেখি, আমার মেয়ের কাছে একবার জিজ্ঞেস করে নি। নীলকমল ধমক দিয়ে বলল, যা জিজ্ঞেস করবার তখনই গিয়ে জিজ্ঞেস করে আসুক শ্রীধর তার মেয়ের কাছে। শ্রীধর ভয়ে ভয়ে বলল, তাহলে আপনিও আমার সঙ্গে আসুন বাবু, অত কথা গুছিয়ে আমি সব বলতে পারবো না। বিরক্ত হয়ে নীলকমল তার সঙ্গে সঙ্গে গেল। নন্দরাম সেন বাইলেনের একটি মেটে বস্তির মধ্যে ঢুকে
ছোট একখানা ঘরের সামনে দাঁড়িয়ে শ্রীধর ডাকল, জোৎস্না, ও জোৎস্না, দৌড় একটু খোল দেখি মা। জ্যোৎস্না এসে দৌড় খুলে দিয়েছিল। সে দৌড় আর বন্ধ হয়নি। 17-18 বছরের মেয়ে হলে কি হয়, বাপের চেয়ে অনেক বুদ্ধিমতী, অফুরন্ত জেদ আর জোর আছে মনের। মান অপমানের বোধও খুব তীক্ষ্ণ। সব শুনে নীলকমলের প্রস্তাবেই সে রাজি হয়েছিল। চোখ দুটি জ্বলে উঠেছিল তার, ঠোঁটের কোণ উঠেছিল শক্ত হয়ে। দুঃসম্পর্কের স্বজন বন্ধু আর এখানে ওখানে আরও যে 2-4 জন ছিল শ্রীধরের, সকলের ঠিকানা জোগাড় করে করে প্রত্যেককে জড়ো করেছিল নীলকমল। কোনো না কোনো রকমে প্রত্যেককেই সাহায্য করতে বাধ্য করেছিল। বললুম, শেষ পর্যন্ত মামলাও করেছিলে নাকি? নীলকমল সগর্বে বলল, নিশ্চয়ই, করেও ছিলাম, জিতেও ছিলাম। 25 টাকা ফাইন হয়ে গিয়েছিল যোগেশ বাবুর। তারপরে বুঝি বিয়ে করলে জ্যোৎস্নাকে? না, ঠিক পরেই নয়। অত সহজেই ধরা দেয়নি নীলকমল। মামলা উপলক্ষে মাঝে মাঝে শ্রীধরের বাসায় যেতে হলেও সামান্য চা জলটলি খেয়েছে বাসায়। বলেনি যে সে একই জাতের। হাতের ভাত খেতে বলতে তখনও সাহস করেনি কেউ। কিন্তু হাতের সেবা পেতে, সেবা নিতে তো আপত্তি নেই। পা ধোয়ার 1 ঘটি জল কি একখানা গামছা এগিয়ে দেওয়ার মধ্যে যে কতখানি দেয়া যায়, কতখানি পাওয়া যায়, তা তো স্বীকার করতে আপত্তি নেই নীলকমলের। তারপর দেয়ার ইচ্ছা আরও পাওয়ার ইচ্ছা ক্রমেই বেড়ে উঠতে লাগল। মাঝখানে কেবল একটা মিথ্যা বাধা। সে বাধা ছদ্ম বাধা, নীলকমলের মিথ্যা বড়াইয়ের, জাতভরাবার হাস্যকর কিন্তু এখন বেদনাকর চেষ্টার। যে হাত দূর থেকে কেবল পাদ্য অর্ঘ্য এগিয়ে দেয়, ধরাছোঁয়া দেয় না, ওপরের আসন থেকে একটু নেমে এসে সেই কাঁপন পড়া অর্ঘ্যভরা হাতখানি চেপে ধরবার লোভ সংবরণ কি সহজ? ছদ্মবেশ উদ্ঘাটন করল নীলকমল। বলল, জাত আমাদের এক, হাত আমাদের এক হোক। তবু হাতখানা একটু টেনে নিয়েছিল জ্যোৎস্না। বলেছিল, কি করে হবে? তুমি কত বিদ্বান, কত বড় লোক, কত ঘৃণা করো তুমি আমাদের। নীলকমল প্রত্যেকটি অভিযোগ অস্বীকার করে বলেছিল, না না না, তুমি আমাকে ভুল বুঝো না জ্যোৎস্না। বললুম, তোমার বাবা বুঝি এ বিয়েতে মত দেয়নি? নীলকমল বলল, না, অথচ তার মত না দেওয়ার কোনো কারণই নেই। নিজের স্ত্রী বলে বাড়িয়ে বলছি মনে করবেন না। গরিব, ফুটপাতে বসে কামানো পরামানিকের মেয়ে হলে কি হয়? গ্রামগায়ে আমাদের জাতের মধ্যে এমন বুদ্ধিমতী, কাজকর্ম জানা মেয়ে আমি তো অন্তত দেখিনি। সব কাজ জানে সংসারের। ছেলেবেলায় মা মরেছে, ঘর গেরস্তালি তো নিজের হাতেই করেছে সব। ছোট ছোট ভাই বোন দুটিকে পেলে পুষে বড় করে তুলেছে। রান্নাবান্না, ঘরকন্না, হিসাব নিকাশ, সংসারের কোনো কাজ অজানা নেই তার। বললুম, আর দেখতে শুনতে? নীলকমল লজ্জিত হয়ে একটুকাল চুপ করে রইল। তারপর বলল, সে আমি নিজের মুখে আর বলবো না। পাড়ার লোক সব বলছে আমার চোখে নাকি ধুলো পড়া দিয়েছে ওরা। কিন্তু আপনি নিজে গিয়ে একদিন দেখে আসুন কল্যাণদা, আপনার চোখে তো কেউ আর ধুলো দিতে পারবে না। বললুম, না, আমার চোখে চশমা আছে। তারপরে সেলুন খুলবার পরামর্শ বুঝি তোমার স্ত্রী দিল তোমাকে? নীলকমল জিভ কেটে বলল, ছি ছি ছি, পাড়ার আরো 5 জন নিন্দুকের মতো আপনিও সেই কথা বলছেন? সে কেন আমাকে ও পরামর্শ দেবে? সে চেয়েছিল লেখাপড়া যখন শিখেছি ভালো কোনো একটি চাকরি করি, অফিস করি 10টা-5টা, নিজের স্বামীর সম্মান কে না চায় কল্যাণদা? কিন্তু চাকরি বাকরিও তো একটু একটু করে দেখলাম, তাতে কোনো সম্মান দেখলাম না। সব অফিসের কর্তাই সেই যোগেশ বাবুর মতো, কেবল তেড়া তেড়া কথা, খিটখিটে মেজাজ। তার চেয়ে এ আমার নিজের হাতের গড়া জিনিস। মামলা জিতে কয়েকজন স্বজাতির ছেলের বিশেষ শ্রদ্ধা আর সমীহ আকর্ষণ করতে পেরেছিল নীলকমল। তাদের একসঙ্গে জুটিয়ে নতুন উৎসাহ উদ্দীপনা এবং অভিনব পরিকল্পনায় নীলকমল প্রতিষ্ঠিত করেছিল তার সেলুনকে। কিছুদিন শ্রীধর প্রামাণিকও কাজ করেছিল এই সেলুনে। রাস্তার ফুটপাতে যে এক কোণে বসে থাকত, গাল খেত, ধমক খেত খদ্দেরদের,
সামান্য কিছু রোজগার করত কি করত না, সুযোগ সুবিধা পেলে সেও যোগ্যতা দেখাতে পারে। তার কাছ থেকেও যে ভালো কাজ পাওয়া যায় তা শ্রীধর পরামানিকের চাকরিতেই নীলকমল বুঝতে পেরেছে। আর মাস 2 পরে শ্রীধর সুপারিনটেন্ডেন্ট করবে ঠিক করেছিল নীলকমল। কিন্তু হঠাৎ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় বেচারা মারা পড়ল। নিজের ছোট শালায় স্কুলে পড়ছে নীলকমলের, তবে স্বজাতের অনেক কুটুম্ব স্বজনদেরও সে নানা রকম সাহায্য করেছে। শোভাবাজার স্ট্রিটে আরও একটা সেলুন কিনবার চেষ্টায় আছে নীলকমলরা, তাতে অনেকের অন্নসংস্থান হবে। কলকাতার মধ্যে সবচেয়ে আধুনিক আর নতুন ধরনের সেলুনের প্রচলন করবে নীলকমল। আরাম আয়েশের সব রকম বৈজ্ঞানিক ব্যবস্থা থাকবে তার মধ্যে। কৌড়ি করার জন্য আরও আরামপ্রদ এবং জটিল যন্ত্রপাতির পরিকল্পনা আছে নীলকমলের মাথায়। খুব একটা বড় ধরনের সমবায় প্রতিষ্ঠান হবে। সুশ্রী সুবেশা নারী কারিগররাও কাজ করবে সেখানে। কিরকম মনে করেন আপনি? নীলকমল আমাকে জিজ্ঞেস করল। বললুম, বেশ, কিন্তু তোমার বাবা কি জেনেছে এসব? সে কি মনে করে? নীলকমল বলল, কি মনে করেন তা জানি না, তবে এসে সব দেখে শুনে গেছেন। বিয়ের সময় আসেননি, পরে একবার এসেছিলেন। তোমার স্ত্রী কি মাঝে মাঝে যায় তোমাদের বাড়িতে? নীলকমল বলল, তা যাবে না কেন? বাবা অবশ্য প্রথমে নিতে চাননি, মা জোর করে তার সঙ্গে এসে সেবার নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে গিয়ে তাদের কাছে থাকে। শুনে খুশি হলাম, জিজ্ঞেস করলাম, কোনো রকম খারাপ ব্যবহার ট্যাবহার? নীলকমল মৃদু হেসে বলল, না না না, নিজের ব্যবহারে সব জল করে দিয়েছে। চলুন একদিন আমাদের ওখানে। বললুম, আচ্ছা আচ্ছা, যাবই তো একদিন, ঠিকানাটা দাও, শিগগিরই একদিন যাব। চাটা খেয়ে নীলকমল বিদায় নিল। যাওয়ার সময় আর একবার বলে গেল যেন তাদের ওখানে অবশ্যই একবার যাই। এক ফাঁকে নীলকমলের বাসায় গিয়ে সব দেখে শুনে আসবারই ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ মায়ের অসুখের খবর পেয়ে দেশে যেতে হলো। গিয়ে দেখলুম অসুখ খুব গুরুতর কিছু নয়। আমাকে দেখে সুখী হবার ইচ্ছাটাই প্রবল। পরদিন ভোরে উঠে দুগালে সাবান ঘষে ঘটির জলে আবার তা ভালো করে ধুয়ে ফেলতে হলো। যে কখানা ব্লেড বাক্সে আছে তা প্রত্যেকখানা সবই গালের ওপর পরীক্ষা করে দেখলাম যে বেশি অধ্যাবসায়শীল হলে 2-1 ফোঁটা অশ্রুই বরং চোখ থেকে বেরুবে, কিন্তু গণ্ডদেশ থেকে শ্বশ্রু নির্মূল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অবশেষে হাল ছেড়ে ভাবলাম, থাক। যিনি সোৎসাহে সব সরঞ্জাম গুছিয়ে দিয়ে গিয়েছিলেন তিনি এসে কাছে দাঁড়ালেন, বললেন, হলো? বললুম, না, হলো না। হলো না মানে? তার কণ্ঠে রীতিমতো আতঙ্ক ফুটে উঠল। তুমি কি আজও সারাদিন ওই এক মুখ গাড়ি নিয়েই থাকতে চাও নাকি? তার শঙ্কাকুল চোখের দিকে তাকিয়ে দুঃখ হলো। বললুম, তাই থাকতুম, দিনটা যদি কেবল দিনের শেষ হতো। থামো, থামো, আর অসভ্যতায় কাজ নেই। গালে দুদিনের দাড়ি জমতে দেয়া সভ্যরীতি বিরুদ্ধই বটে, সুতরাং স্মরণ নিতে চললাম পরামানিকের। পথে বৌদির সঙ্গে দেখা। জলভরা কলসি নিয়ে ফিরছেন ঘাট থেকে। বললেন, ওদিকে যাচ্ছ কোথায় ঠাকুরপো? বললুম, যাই দেখি একটু ঈশানের বাড়ি। বৌদি আমার মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। ঈশানের বাড়ি? আচ্ছা যাও, এসো ঘুরে। বৌদি চিরকালই ভারী ইশারাধর্মী, সামান্য আভাসে অনেক কথা বুঝে ফেলেন এবং অনেক বুঝাতেও চান। বাড়িতেই পেলাম ঈশানকে, দাওয়ায় বসে দায়ে তামাক কাটছে। আমাকে দেখে একটি জলচৌকি এগিয়ে দিয়ে বলল, এসো এসো। তারপর কবে এলে কলকাতা থেকে? সাড়া পেয়ে নীলকমলের মাও এসে দাঁড়ালো। দেখা হয়েছিল নাকি আমাদের নীলুর সঙ্গে? সাক্ষাতের সংক্ষিপ্ত বর্ণনা আর কুশল সংবাদ জানালুম নীলকমলের। সাগ্রহে শুনতে লাগলো নীলুর মা, কিন্তু ঈশান এসব কথার দিকে মোটেই কান দিল না। মুগুরের ওপর তামাকের ডাঁটা সশব্দে কেটে যেতে লাগল। খবরাখবর সব দিয়ে বললুম, আজকাল বুঝি সেই আমড়াতলায় আর আড্ডা বসে না? ঈশান সংক্ষেপে বলল, না। বললুম, বেশ জমতো কিন্তু। তাহলে আর শূন্য আমড়াতলায় গিয়ে কি হবে? এখানেই বসছি। তাড়াতাড়ি একটি টান দিয়ে যাও খুড়ো, দক্ষিণ পাড়ার দিকে বেরুব।
দেখা সাক্ষাৎটা সেরেই আসি। চুল খুব ছোটই আছে, কেবলই দাড়িটাই। হেসে নিজের গালে একটু হাত বুলালাম। ঈশান স্থির দৃষ্টিতে আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল, তুমি সত্যই কিছু জানো না, না ঠাট্টা করছো? বললুম, ঠাট্টা করছি মানে? ঈশান উত্তপ্ত হয়ে বলল, ঠাট্টা ছাড়া কি? আমি 6 মাস ধরে খুরকাঁচি ছুঁইনে, জীবনে কোনোদিন আর ছোবও না। সব দূর করে ফেলে দিয়েছি। একখানো খুরও ঘরে নেই আমার। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, নীলুর মা ইশারায় আমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গেল। বলল, আমাদের ভাগ্নে নিমাই আজকাল এ পাড়ায় উঠে এসেছে। নতুন বাড়ি করেছে জেলে বাড়ির পিছনে। সেই আজকাল কামায় লোকেদের। তুমি সেখানে যাও। তারপর একটু ফিসফিস করে বলল, চিটের মতো হয়েছে মাথায়, সব তোমাকে পরে বলবো। ঈশান বারান্দা থেকে ধমক দিয়ে উঠল, খবরদার মাগি, পাড়ার লোকে যা বলুক, ঘরের মেয়ে মানুষ হয়ে তুইও বলবি থিত আছে আমার মাথায়? দিনরাত গোয়াস নে আমার সঙ্গে। কোথায় চিত? কিসের চিত দেখা দেখি? বলে মাথাটি স্ত্রীর সামনে এগিয়ে ধরলে। চুলগুলি প্রায় সমস্তই পেকে সাদা হয়ে গেছে। কটা আর কালো রঙের একটু একটু ছিটে ফোটা খুব সামান্যই চোখে পড়ে। বললুম, আচ্ছা, আসি আমি। ঈশান আমার দিকে চেয়ে একটু নরম সুরে বলল, যাওয়ার সময় এদিক দিয়ে যেও কিন্তু, অনেক কথা আছে। বললুম, আচ্ছা। খড়ি হতে হতে নিমাইয়ের মুখে শুনলাম কিছু কিছু ঈশানের কাহিনী। কলকাতায় গিয়ে নীলকমলের সেলুন দেখে আসার পর থেকে ঈশান জাত ব্যবসা সত্যি হঠাৎ একেবারে ছেড়ে দিয়েছে। বারুচিদের বড় কর্তা, চৌধুরীদের মেজ কর্তা, আমার কাকা এবং পাড়ার অন্যান্য সব মাতব্বর শ্রেণীর লোক সবাই আপত্তি করেছিলেন এবং কামানো ছেড়ে দিতে নিষেধ করেছিলেন ঈশানকে। কিন্তু ঈশান সবাইকে হাত জোর করে সবিনয়ে জানিয়েছে, সব কাজেরই পেনশন আছে কর্তা, কেবল আমারই কি পেনশন নেই? এবার রেহাই দিন আমাকে। বেশিরভাগ জমি ঈশানের নিজের টাকায় করা। পৈতৃক চাকরান জমি সর্বসাকুল্যে মাত্র 2-1 বিঘা আছে। কামানো বন্ধ করলেও ভদ্রতা করে কেউ সে জমি ছুটিয়ে নেয়নি ঈশানের কাছ থেকে। সারা জীবনই তো কাজ করেছে লোকটি, বাকি কতদিন অবসর নিতে চায় তো নি। ধান টান যা হয় তাতে বছর খরচ চলে যায় ঈশানের। পাট বেচে নগদ টাকাও কিছু ঘরে আসে। ইদানিং কিছু কিছু নীলকমলও পাঠাতে শুরু করেছে। কোনো অভাব অনটন নেই ঈশানের। যাওয়ার সময় ঈশানের কথা মতো তার বাড়ি হয়েই গেলাম, কিন্তু দাওয়ায় ঈশানকে দেখতে পেলাম না। ব্যাপার কি? ঈশানের স্ত্রী রান্না করছিল। দোরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দেখছি নে যে, গেল কোথায়? ঈশানের স্ত্রী আঙুল দিয়ে পাশের দাসেদের বাড়ি দেখিয়ে দিল। খাতা লিখছে ও বাড়িতে। বিস্মিত হয়ে বললুম, খাতা লিখছে? বলছো কি খুড়ি? ঈশানের স্ত্রী একটু হেসে বলল, হ্যাঁ দেখো গিয়ে। ভালো কথা। নীলুর বউ কেমন দেখলে? শোনো শোনো। বললুম, শুনছি, আগে দেখে আসি। একেবারে লাগা বাড়ি। শ্যামলাল দাস ঈশানেরই স্বজাতি। মশলাপাতি, লঙ্কা হলুদের ছোট কারবার আছে বাবুইতলির বাজারে। ডালিম গাছের তলা দিয়ে শ্যামলাল দাসের দাওয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি মাদুর বিছিয়ে নিকেলের চশমা চোখে ঈশানের দিকে তাকিয়ে কি যেন বলে বলে দিচ্ছে শ্যামলাল, আর ঈশান নীল লম্বা একটি খেরো বাঁধানো খাতায় সবুজ রঙের সরু হ্যান্ডেলের একটি কলম দিয়ে সেগুলি লিখে লিখে নিচ্ছে। শ্যামলাল বলল, এবার টিক দাও ঈশানদা। ঈশান আমার দিকে তাকিয়ে অপ্রতিভ ভঙ্গিতে একটু হাসল। দাঁড়াও, টিকটি দিয়ে নি। শ্যামলাল আমন্ত্রণ জানিয়ে বলল, এসো এসো, বসো এসে। মাদুরের এক পাশে গিয়ে বসলুম। যোগ দেয়া শেষ হয়ে গেলে ঈশান আমার দিকে একটু তাকিয়ে বলল, হাসছ যে? ভাবছ তোমরাই কেবল পাশ পরীক্ষা দিয়ে লেখাপড়া শিখেছ, আমরা আর কিছু জানি না? আরে, প্রাইমারি স্কুলের 2টো ক্লাস তো আমরাও পড়েছিলাম। পণ্ডিতের বেতও খেয়েছিলাম, পাছায় পিঠে। ভারী রাগ হতো, ভারী দুঃখ হতো তখন। ভাবিনি তার চেয়েও বড় দুঃখ আছে বড়াতে, তার চেয়েও কড়া বেত মারবেন ভগবান। কি একটা কাজে শ্যামলাল উঠে গেল ভিতরে। বললুম, দুঃখ করছো কেন? ছেলে তো তোমার। ঈশান বাধা দিয়ে মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ,
ছেলে আমার লাট হয়েছে। আরে শালার পর শালা, দুবার না হয় এক ক্লাসে ফেলই করেছিলি, তাই বলে যেটুকু শিখেছিস পড়েছিস তা তো আর কেউ কেড়ে নিয়ে যায়নি। জজ ম্যাজিস্ট্রেট সবাই হয় না, কিন্তু একটা পেয়াদা পিয়ন, কেরানি টেরানিও তো হতে পারতি। তাহলে তো আর নাপতের বেটা নাপতে বলতো না লোকে। একটা নিঃশ্বাস ফেলে মুহূর্তকাল চুপ করে রইল ঈশান। তারপর বলল, কি করব, সব বিধাতার কলম, কিন্তু তার কলমের উপর দিয়ে কলম ঘোরাতে আমি জানি। বলতে বলতে বড় দোয়ারটিতে বারবার কলম ডুবাতে লাগলো ঈশান। মনে মনে ভাবলুম, ওই কলম ঘোরাতে ঘোরাতে নীলকমলের ধারণা ভাবনার কাছে গিয়ে কি কোনো দিনই পৌঁছতে পারবে না?